নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কিসের ভিডিও করছি। তো দুটো দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আইভিএফের প্রসেসে গিয়েও কীভাবে আমার নর্মাল প্রেগনেন্সি হলো। তো সেই দিদিভাই দুটোর জন্যই আমি এই ভিডিওটা করছি। তো ভিডিও করছি খুব কষ্ট করে, কারণ আমার বর আমাকে ভিডিও করতে দেয় না, আর নিজস্ব আমার কোনো মোবাইলও নেই। তো তোমাদের উপকার হবে বলেই আমি এই ভিডিওটা করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি শর্টকাটেই বলবো, ভিডিওটা বেশি বড় করব না। তো আমি প্রথমেই বলছি যে আমার অপারেশন হওয়ার এক সপ্তাহ পর যখন আমি ডাক্তারের কাছে চেক আপে গেছিলাম, আমাকে ডাক্তারবাবু জানিয়েছিলেন যে নর্মাল কনসেপশন আমি করতে পারবো না, আমাকে আইভিএফই নিতে হবে। শুধু আইভিএফ না, অন্য কোনো মেয়ের থেকে ডোনারের থেকে এগ নিয়ে তারপর আমার গর্ভে বাচ্চা দেওয়া হবে, তাছাড়া আমি কোনো মতেই মা হতে পারবো না। তখন আমি ডাক্তারকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে কোনো মেডিসিন, কোনো ইঞ্জেকশন, কোনো কিছুতেই কি হবে না? তখন আমাকে বলেছিল যে হবে না। তো একটা মেয়ের পক্ষে এই কথাটা শোনা যে কতটা কষ্টের, সেটা যে শুনেছে সেই শুধুমাত্র জানে যে কতটা কষ্ট। তখন একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল যে আমি অপারেশন করার সময় মারা কেন গেলাম না, আমার বেঁচে থেকে কী হবে? আমি যখন মাই হতে পারবো না, নিজের অংশ দিয়ে আমি মা হতে পারবো না, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? তো অনেক কষ্ট পেয়েছিলাম আমি। মনে হচ্ছিল যে আমার পায়ের নিচে হয়তো মাটিটা সরে গেছে, হয়তো আকাশটাও ভেঙে পড়ে গেছে, এমন মনে হয়েছিল আমার। খুব কেঁদেছিলাম। তো কিছু করার নেই, যখন ডাক্তার বলেইছে যে আইভিএফ ছাড়া আমি মা হতে পারবো না, তখন অনেক ভেঙে পড়েও অনেক কেঁদেও আইভিএফের প্রসেসেই গেছিলাম। প্রথমে 3 মাস আমি ওখানকার ট্রিটমেন্ট করি। তো 3 মাসে আমাকে ইঞ্জেকশন দিয়ে আমার পিরিয়ড বন্ধ রাখা হয়েছিল, মেডিসিন দিয়ে আমার শরীরে সব কিছু ঠিক করার জন্য। যেহেতু আমার সিস্টটা ছিল এন্ডোমেট্রিয়াম সিস্ট, সেটা আবার সৃষ্টি হয়ে যাবে, সেজন্যই আমার পিরিয়ড বন্ধ রাখা হয়েছিল। তো 3 মাসে আমাদের আইভিএফের ফর্ম ফিল আপ করাও হয়ে গেছিলো। শুধুমাত্র যে আইভিএফের প্রসেসের জন্য যে অ্যাডভান্স টাকাটা দিতে হয়, সেই টাকাটা আমরা দেইনি, আর আমার হাজব্যান্ডের রিপোর্ট বাকি ছিল। সেজন্যই আইভিএফের ফর্ম ফিল আপ করার পরেও আইভিএফ প্রসেসে গিয়েও পরের মাসে আমরা সেখানে যাইনি, কারণ মাসে মাসে যাওয়া গেলেই 10,000 টাকা করে লাগতো। গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, তারপর এত দূরের রাস্তা, ওষুধ, ডাক্তারের ভিজিট সব মিলিয়ে 10,000 টাকা করে লাগতো। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতি মাসে 10,000 করে টাকা খুবই কষ্টের হয়ে যায়। তার মধ্যে আমার অপারেশন করতে 1.5 থেকে 2 লাখ টাকা চলে গেছিলো। তো আমরা চতুর্থ মাসে সেখানে যাইনি। চতুর্থ মাসে সেখানে না গিয়ে, তো যেহেতু সেখানে গেলাম না, তারপর ভাবলাম যে তাহলে বাড়ির পাশে কোনো একটা ডাক্তারকে দেখিয়ে নিই, ইনি কী বলেন। যদি ইনিও বলেন যে আইভিএফ ছাড়া হবে না, তাহলে আইভিএফেই যাব। তো বাড়ির পাশে আরেকটা ডাক্তার দেখাই। আর সব থেকে যেটা আমি মেনেছিলাম, ভগবান, তোমরা যে যার ধর্ম, সেই ধর্ম অনুযায়ী তোমরা যাকে মানো, তোমরা তার আরাধনা করবে, প্রার্থনা করবে, যেন কোনো রকমভাবে তুমি মা হতে পারো, এই প্রার্থনাটা করবে। তো আমাদের বাড়ির পাশে একটা জাগ্রত মন্দির রয়েছে, অনেকের কাছেই শুনেছিলাম ওখানে মনের মনস্কামনা পূর্ণ হয়। তো আমার স্বামীকে বললাম যে ওখানে যাব। তো একদিন গেলাম, যাওয়ার পর ওখানে যে পুরোহিত আছে বাবা, তো ওনাকে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, যখন ধ্যানে বসেছিল তখন আমি বলেছিলাম যে আমি কি মা হতে পারবো না? ডাক্তার তোমাকে এভাবে বলেছিল, কিন্তু একটু বলবেন আমি মা হতে পারবো কি না। যদি আপনি বলেন যে পারবো না, তাহলে আমরা আইভিএফেই যাব, আর যদি বলেন যে পারবো, তাহলে আমি এদিকে চেষ্টা করতে পারি। তো ওখান থেকে আমাকে জানিয়েছিল যে তুমি পারবে মা হতে, তোমার অনেক সন্তান রয়েছে, তুমি পারবে, কিন্তু সময় লাগবে। আর তুমি যেহেতু দেরি করে ফেলেছো, অনেক আগেই এখানে তোমার আসতে হতো, এতদিনে তুমি মা হয়েও যেতে। তো ধৈর্য ধরো আর ভগবানকে ডাকো, তুমি অবশ্যই মা হবে। এই কথাটা আমাকে ওখান থেকে জানিয়েছিল। তো তারপর বাড়ির পাশে যে ডাক্তারকে দেখাচ্ছি, ভাবসাব দেখছি যে অতটা ভালো না, কোনো ওষুধ ভালো করে দিচ্ছেন না, সব রকম টেস্ট করাচ্ছেন না। এভাবে 3 মাস কেটে গেল, কিন্তু আমি ফল পেলাম না। অনেকটা ভেঙে পড়েছিলাম।
সবাই অনেক খারাপ কথা বলছিল। কেউ কেউ বলছিল আমার পরে বিয়ে দিয়ে দিবে, কেউ বলছিল আমার নাকি আর বাচ্চা হবে না, আমি মা হতে পারবো না। তখন অনেক কষ্ট পেয়েছিলাম, আমি অনেক কবার আমি মরতেও চেয়েছিলাম, কিন্তু মরিনি, কারণ আমার অনেক ধৈর্য শক্তি রয়েছে। সেই ধৈর্য শক্তিই আমি আজকে হয়তো সেটার জন্যই, এতটা ধৈর্যের জন্যই হয়তো আজকে আমি সাফল্য পেয়েছি। তো আমি মন প্রাণ দিয়ে ভগবানকে ডেকেছিলাম, ভগবানের আরাধনা করেছিলাম। আর এই ডাক্তার দিয়ে যেহেতু হচ্ছিল না, তখন লাস্টের জন্য আমি বলেছিলাম যে আরেকটা বড় ডাক্তারের কাছে যাব। তো আরেকটা বড় ডাক্তারের কাছে যাই, গিয়ে ওনাকে যখন আমার পুরো ডিটেলসটা বলি, তো উনি আমাকে বলেন যে তোমার কি এমন বয়স হয়েছে, তুমি এখনই কেন আইভিএফে যাবে? আইভিএফ তো অনেক, না আইভিএফ তো আছে, তুমি নর্মাল ট্রাই করো, যদি না হয় তাহলে তুমি আইভিএফে চলে যেও, কোনো সমস্যা নেই। যেই 24-25 বছর বয়সে কেউ আইভিএফ নেয়। তো সেই স্যারের কথা শুনে মনে একটু আমি শান্তি পেয়েছিলাম যে সত্যি তো, এখনই তো আমার কী বয়স হয়েছে, তো আইভিএফ তো আছি, সেটা তো টাকা দিয়ে নেওয়াই যাবে, তো নর্মালি ট্রাই করি। তারপর ওখানে 1-2 মাস আমার সমস্ত টেস্ট করতে চলে গেছিলো, অনেক রকমের টেস্ট আমাকে করতে দিয়েছিলো, মানে একটা মা হওয়ার জন্য যতগুলো জিনিস আমাদের লাগে ঠিক রাখা, মানে সব রকম টেস্ট আমার করানো হয়েছিল। তো ইতিমধ্যেই কিন্তু 6 মাস হয়ে গেছিলো আমার অপারেশনের। 6 মাসের মধ্যে কিন্তু আমার দুটো ওভারিতেই আবার সিস্ট হয়েছিল। তো সেই টেস্টগুলোর মধ্যে আমার সবই খারাপ ছিল, কিছুই ভালো ছিল না। টেস্টে প্রথমে দেখা গেল যে আমার যে দুটো ওভারি, মানে দুটো টিউব, তো একটা টিউব আমার বন্ধ ছিল, আমার যে ডান পাশের টিউবটা সেটা বন্ধ ছিল, কারণ আমার সিস্টের পরিমাণ এতটাই ছিল যে আমার ডান পাশের টিউব বন্ধ হয়ে গেছিলো। তো ডান পাশের টিউব আমার বন্ধ ছিল, কিন্তু বাঁ পাশেরটা নর্মাল খোলা ছিল। তারপর আমার এমএএইচে খুব লো ছিল। তো ডাক্তারবাবু বলছিলেন যে এমএএইচে খুব লো, তোমার 100 হলে ভালো হতো। তারপর যে ফলিকুলার স্টাডি একটা টেস্ট হয়, সেই টেস্টটা করিয়েছিলাম। সেই টেস্টেও আমার 3টা মাত্র ফলিকুলার, মানে সেই ফলিকল ছিল 3টা। তো ডাক্তার সেটাতেও ঘাবড়ে গেছিলেন যে 3টা ফলিকল দিয়ে একটু সমস্যা হতে পারে, 5টা হলে ভালো হতো। কিন্তু তবুও ডাক্তারবাবু আমাকে ওষুধ দিয়েছিলেন। আমি 2 মাস ওষুধ খেয়েছিলাম, বেশি দিন না, 2 মাস ওষুধ খেয়েছি। 1 মাস খেয়েছি হয়নি, পরের মাসে খেয়েছি হয়ে গেছিলো। তো আমি মনে প্রাণে ভগবানকে ডেকেছি, বাবা ভোলেনাথ আছে, আমার মনস্কামনা পূর্ণ করেছে। আর ডাক্তারের কৃতিত্বও অনেকটা আছে, কারণ উনি যদি আমাকে বিশ্বাসটা না দিতেন তাহলে হয়তো আমি আইভিএফেই চলে যেতাম। তো ভগবান আর ডাক্তার দুজনেই আমার কাছে এখন ভগবান, দুজনে মিলেই আমার এই অসম্ভবকে সম্ভব করেছে। আর যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার মনের জোর ছিল, যে যাই বলুক না কেন, আমি অনেক শারীরিক, অনেক মানসিক, অনেক কষ্ট আমি পেয়েছি, অনেক কিছু আমি সহ্য করেছি। সেটা মানে যে আমার মতো পরিস্থিতিতে আছো তোমরাই জানো যে ঠিক কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, বাড়িতে বাইরে সব কাজ, মানে সবার কাছে শুনতে হয়। তো কী আর বলবো, আমি তোমাদের এটাই বলতে চাই যে তোমরা, তোমাদের যাদের আর কি ডাক্তার বলেছে আইভিএফ নেওয়ার কথা, তোমাদের যাদের 30-এর নিচে বয়স, তোমরা তারা কি, মানে 30-এর নিচে হোক বা 30+ হোক, তোমরা একবার কী করবে, আইভিএফে তাড়াতাড়ি চলে না গিয়ে অন্য একটা ডাক্তার দেখাবে। তো অন্য একটা ডাক্তার দেখাবে, সেই ডাক্তারের কাছে সমস্ত কিছু টেস্ট করবে, তোমাদের মা হওয়ার জন্য সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি থাকে, যদি ডাক্তারবাবু মনে করেন যে আছে, নর্মালি হতে পারে, তাহলে তোমরা চেষ্টা করবে। আর যদি বলে যে না তোমার মানে যদি কোনো কিছুই তোমার ঠিক না থাকে, বা যদি কোনো চান্স না থাকে, তাহলে তোমাকে আইভিএফে যেতে হবে, ডাক্তারবাবু জানিয়ে দেবেন, চলে যাবে। কিন্তু আমার মতে যে আমার যেভাবে অসম্ভবকে সম্ভব করেছেন, আমি প্রথমে যে ডাক্তারকে দেখিয়েছিলাম তিনি অনেক অনেক বড় একজন ডাক্তার ছিলেন। উনি আমাকে মুখের উপরে কিন্তু বলে দিয়েছিল যে আমি কোনোদিনই নর্মাল কনসিভ করতে পারবো না, ঠিক আছে? তো পারবো না যখন উনি বললেন, তখন অন্য ডাক্তারের কাছে আমার হয়ে গেল। আমি এখন সুস্থ আছি, 5 মাসের প্রেগনেন্ট আমি এবং আমার সন্তান দুজনেই আমি সুস্থ আছি। এখন যে আমি প্রেগনেন্সি হয়েছে, দুটো ওভারিতেই কিন্তু আমার সিস্ট ছিল। দুটো ওভারিতেই সিস্ট ছিল, মানে না হওয়ার কথা হয়ে গেছে, তবুও হয়ে গেছে। তো এখন যেহেতু আমার এন্ডোমেট্রিয়াম সিস্ট, তো এখন যেহেতু আমার পিরিয়ড বন্ধ হয়েছে, তো আমার সিস্ট আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। আর আমার জরায়ুতেও একটা কিন্তু টিউমার রয়েছে, সেটা কনসেপ্ট করার আগেও ছিল, এখনও সেটা রয়েছে। তো আমি তোমাদের এটুকুই বলতে চাই যে ভেঙে পড়ো না। তোমাদের যাদের আর কি বলেছে ডাক্তার আইভিএফ নেওয়ার কথা, বা যাদের তোমাদের সিস্ট রয়েছে বা এমএইচে লো, তোমরা একদম ভয় পাবে না, মনে মানে সাহস রাখো।
ধৈর্য ধরো, তোমরা নিজের যার যেটা ধর্ম, ভগবান বলো, আল্লাহ বলো, যাই বলো, তোমরা তার কাছে প্রার্থনা করবে এবং মনে প্রাণে তোমরা চাইবে, ঠিক আছে? মনে প্রাণে চাইবে, কারোর কথায় কান দেবে না। তারপর লোকে অনেক কিছুই বলবে, নিজের সব কিছুটা নিজের কাছে, ঠিক আছে? তোমরা রাখবে। আর আর যে মানুষগুলো আগে আমাকে বলেছিল আমি মা হতে পারবো না, সেই মানুষগুলোই এখন আমাকে বলছে কীভাবে পসিবল হলো। তো মানুষের কথায় কান দিও না। আমি কান দিয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম, কেঁদেছিলাম। তো অবশেষে ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। আর 2 মাস এই যে প্রেগনেন্সি আনার জন্য আমি 2 মাস অনেক কষ্ট করেছিলাম আর কিছু টিপস আমি ফলো করেছি। তো পরের ভিডিওতে তোমাদের আমি সেই দুটো বিষয় জানাবো। এখন বুঝতে পারছো আমি কতটা ভয় করে ভিডিওটা করছি। তো পরের ভিডিওতে আমি তোমাদের জানাবো যে 2 মাসের মধ্যে কনসেপশন হয়েছিল আমার। 2 মাসে আমি কী করেছিলাম। আমি কিন্তু অনেক কষ্ট করেছিলাম, পরিশ্রম করেছিলাম। এই দুটো আমি তোমাদের মানে কী করেছি সেইগুলো আমি তোমাদের পরের ভিডিওতে করব। আর আমার যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আমি প্রথম এই যে ব্লগ করছি আর কি, প্রথম ভিডিও করছি। তো কথা বলতে অনেক ভুল হয়েছে। তো সেগুলোকে ক্ষমা করে দিও। তোমাদের যদি কারোর একটু হলেও উপকার হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই তো পারছো অনেক কষ্ট করে আমি ভিডিওটা করেছি, আমার মোবাইল টোবাইল কিছুই নেই, অন্য কারোর মোবাইল দিয়ে আমি ভিডিও করি। তো আমি আসি, বাই।